আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ভারতের বাঁধভাঙা ঢলে সীমান্তে ৫ জেলায় ভয়াবহ বন্যা, লাখো মানুষ পানিবন্দী। আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে, উদ্ধার কাজে সেনাবাহিনী। দেড় মাস পর হাসপাতাল থেকে বাসায় কারামুক্ত খালেদা জিয়া, চিকিৎসার জন্য শিগগিরই যাবেন বিদেশে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে হতাহতের ঘটনা তদন্তে আজ ঢাকায় আসছে জাতিসংঘের বিশেষ তদন্তকারী দল। তারা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজটি করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিনিধি দলটি ২৮ আগস্ট থেকে দেশে থাকতে পারে। এর আগে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস জানান, ফ্যাক্ট ফাইন্ডিং শেষে তদন্তকারী দলটি কাজের পরিধি, টার্মস অফ রেফারেন্স, কত সময় কাজ করবে সেটি নিয়ে বিস্তারিত জানাবে। এদিকে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের স্বার্থে জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহায়তা করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতে বাঁধভাঙা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে দেশের সীমান্তবর্তী জেলা সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, হবিগঞ্জ ও মৌলভীবাজারে। কয়েক ঘন্টার মধ্যে এসব জেলায় অন্তত ২০০ গ্রাম পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে পূর্বাঞ্চলের ব্যস্ততম আখাউড়া স্থলবন্দর। প্লাবিত হয়েছে আগরতলা আখাউড়া মহাসড়ক। বানভাসী ও পানিবন্দী মানুষকে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রাতে হঠাৎ করেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তলিয়ে যেতে থাকে সীমান্তবর্তী বেশ কিছু গ্রাম। প্রথমে খারাপ হয় সিলেট ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলের পরিস্থিতি। কিছু বুঝে ওঠার আগেই অনেকের বাড়িঘর তলিয়ে যায়, অনেকে আটকা পড়েন পানির মধ্যে। টানা ভারী বৃষ্টি ও সীমান্তের ওপার থেকে আসা পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২৭টি অংশ ভেঙে গেছে। পানি ঢুকে একের পর এক গ্রাম তলিয়ে যাচ্ছে। প্রায় ২ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন ফেনীর সীমান্তবর্তী ওই উপজেলাগুলোতে। দুপুর থেকে পানিবন্দী মানুষকে উদ্ধার শুরু করেছে সেনাবাহিনী। ব্যবহার করা হচ্ছে স্পিডবোট ও হেলিকপ্টার। হবিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে এবং খোয়াই নদী ও জালালাবাদ নদীর পানি বেড়েই চলেছে। এরই মধ্যে তলিয়ে গেছে প্রায় ২০,০০০ হেক্টর জমির ফসল। জেলা প্রশাসন, সেনাবাহিনী, পানি উন্নয়ন বোর্ড মাইকিং করে সতর্ক করছে এলাকাবাসীকে। ভারতের ত্রিপুরায় অতিবৃষ্টির কারণে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদীবেষ্টিত মৌলভীবাজার জেলার সবকটি নদীর পানি বেড়েছে। প্রতিরক্ষা বাঁধ না থাকায় পানিবন্দী হয়ে পড়েছে বেশ কিছু গ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। সেখানে পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। আখাউড়া স্থলবন্দরে অস্থায়ী বেইলি সেতু তলিয়ে যাওয়ায় আখাউড়া আগরতলা সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। বন্ধ হয়ে গেছে স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ইমিগ্রেশন সেবাও বন্ধ রয়েছে। ওদিকে কুমিল্লায় ৩ দিনে ২৭৪ কিলোমিটার বৃষ্টিতে কয়েকশো বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, নষ্ট হয়ে গেছে গোমতীর চরের ৪,০০০ একর সবজি ক্ষেত। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। দেড় মাস পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 8:30টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন তিনি। এ সময় হাসপাতালের গেটে কয়েক হাজার নেতাকর্মী দলীয় নেত্রীকে দিয়ে স্লোগান দেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ.জেড.এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে বেগম জিয়া বাসায় ফিরলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকবেন তিনি। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। গত ৮ জুলাই গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। ৭ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করে তাকে মুক্তির আদেশ দেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি বাধ্যতামূলক অবসরে পাঠানো সচিবদের লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে। বুধবার পাসপোর্ট অধিদপ্তরকে এসব পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এর ফলে কোনো কূটনৈতিক বা লাল পাসপোর্টধারী এখন নতুন পাসপোর্ট নিতে চাইলে তাকে প্রথমে কূটনৈতিক বা লাল পাসপোর্টটি জমা দিতে হবে এবং তারপর আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আরও 3টি মামলা হয়েছে। মানবতা বিরোধী অপরাধে এই নিয়ে 7টি মামলা দায়ের হলো তার বিরুদ্ধে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। একের পর এক মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের হচ্ছে। বুধবার দায়ের করা হয় 3টি মামলা। এর মধ্যে 18 জুলাই মিরপুরে গুলিতে নিহত শিক্ষার্থী শাহরিয়ার বিন মতিনের বাবা শেখ হাসিনা সহ 52 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া শেখ হাসিনা সহ 74 জনকে আসামি করে মামলা করেন 19 জুলাই মিরপুরে গুলিতে নিহত আসিফ ইকবালের বাবা। আমার একমাত্র ছেলে, সেই ছেলে হত্যার বিচার চাই। 2টি অভিযোগে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 70 জন এবং অপরটিতে 73 জন আমরা আসামি করি এবং এটাতে অজ্ঞাত আছেন আরো প্রায় 450 থেকে 500 অজ্ঞাত আছে। এদিকে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদের বাবা জাকির হোসেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 77 জনকে আসামি করে তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেন। এসব মামলায় শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের হুকুমের আসামি করা হয়েছে। সিস্টেম ক্রাইম বলা হয় যে একটি নির্দিষ্ট গ্রুপকে টার্গেট করে যদি একটি গণহত্যা চালানো হয় এবং এই হত্যাকাণ্ডটা যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক্যালি সারা দেশব্যাপী ছড়িয়ে যায়। এখানে হত্যাকারী এবং হত্যা নিহত যারা হয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? হত্যাকারী হলো আওয়ামী লীগ এবং পুলিশ সদস্য বা আইন শৃঙ্খলা বাহিনী, আর যাদেরকে টার্গেট করা হয়েছে তারা সব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থক। 15 আগস্ট থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মোট 7টি মামলা হয়েছে। এর মধ্যে একটি রাজধানীর শাপলা চত্বরে 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে গণহত্যার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল উন্নয়নের পথে অগ্রসর হবে বলে আশা করেছে জাপান। বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সব ধরনের সমর্থন অব্যাহত রাখার কথা বলে দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি। এ সময় তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। পরে সেখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক। এ সময় উপদেষ্টা আলী ইমাম মজুমদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। সব ষড়যন্ত্র রুখে দিয়ে ছাত্র জনতার আন্দোলনে অর্জিত বিজয়কে সুসংহত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি 2000-এরও বেশি এবং কোটা সংস্কার আন্দোলনে 198 জন নেতাকর্মী প্রাণ দিয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানান মহাসচিব। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। এখন আমাদের সামনে কিন্তু অনেক বড় সংগ্রাম, অনেক বড় লড়াই। সে লড়াইটা কি? এই বিজয়কে সংগত করা, সুসংগত করা। এই বিজয়কে যদি আমরা সুসংগত করতে না পারি তাহলে আবার কিন্তু নব্য ফ্যাসিবাদ এসে হাজির হবে। এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমরা কোন রকম কোন বিশৃঙ্খলা, সন্ত্রাসকে আমরা সহ্য করব না। আগামী বছর থেকে শিক্ষার্থীদের নতুন কারিকুলামের বই পড়ানো হবে না, ফেরা হবে পুরনো পাঠ্যক্রমে। এক সপ্তাহের মধ্যে বই ছাপানো কাজ শুরু হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তবে যারা নতুন কারিকুলামে ক্লাস 9-এ পড়ছে, এই অনুযায়ী এসএসসিতে তাদের ন্যূনতম পরীক্ষা নেওয়া হবে। মাহবুব কবির চপলের রিপোর্ট। মঙ্গলবার কয়েকশো শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা দিতে বাধ্য করে। পরদিন আবার পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন করে অনেক শিক্ষার্থী, যার সমালোচনা করেন শিক্ষা উপদেষ্টা। তারপরও সরকার পরীক্ষা বাতিলের সিদ্ধান্তেই অটল আছে বলে জানান তিনি। এর পক্ষে বিপক্ষে যুক্তি রয়ে গেছে,
আমি নিজে চেয়েছিলাম আরও বিচার বিবেচনা করে সময় নিতে, কিন্তু আপনারা জানেন যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত। এই পরীক্ষা যে কোনো ঘোষণা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দেওয়ার কথা, তিনি যে ঘোষণা দিয়েছেন সেটাই বলবৎ। নবম শ্রেণী ছাড়া নতুন ক্যারিকুলাম বাতিল করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। জানুয়ারিতে 2021 সালের ক্যারিকুলামে বই দেয়া হবে, যা ছাপানোর কাজ শুরু হবে 1 সপ্তাহের মধ্যে। ক্লাস 9-এর শিক্ষার্থীদের ক্ষেত্রে কি করা হবে তাও জানান উপদেষ্টা। ক্লাস 9-এ যারা আছে তাদের তো অনেক দূর হয়ে গেছে, কিন্তু এই মূল্যায়ন পদ্ধতি না দিয়ে অন্তত কিছু দূর পড়িয়ে মূল্যায়নটা পরীক্ষার ভিত্তিতেই যাতে হয়। আমাদের কাছে যেটা আছে সেটা হলো 2021 সালের আগের যেই পাঠ্যপুস্তকগুলো আছে এগুলোকে ছাপানো। আমি চেষ্টা করব যে অন্তত বইগুলো সুন্দরভাবে ভালোভাবে মুদ্রিত, ঠিক সময়ে মুদ্রিত হয়, আর্থিক অনিয়ম হবে না, এটা আমি নিশ্চিত করব। উপদেষ্টা বলেন, 10ম শ্রেণী পর্যন্ত যে একমুখী শিক্ষা চালু করা হয়েছিল তা বাতিল করা হচ্ছে। 9ম শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষা বিভাগ নিয়ে পড়তে পারবে শিক্ষার্থীরা। ক্লাস 10-এ আবার বহুমুখী যারা বিজ্ঞান পড়তে চায়, যারা কলা বিভাগে, তারা বাণিজ্য বিভাগে, এটা আমরা মনে করি স্কুল পর্যায় থেকেই শুরু না করলে কলেজে গিয়ে হঠাৎ করে তারা ওই লেভেলে পারে না। জোর করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগে বাধ্য করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। জানান, দ্রুত সব বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ শিক্ষকদের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হবে। ভালো ভালো মানুষ আছেন যারা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আলোচিত এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। একই সাথে ইসলামী ব্যাংকের সব শেয়ার প্রাথমিকভাবে সরকার নিয়ে নেবে এবং শিগগিরই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পরিষদ গঠন করা হবে বলেও জানান তিনি। দেশের অর্থনীতি স্থিতিশীল রাখার সামনের দিনগুলোতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। শরফুল আলমের রিপোর্ট। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইসলামী ব্যাংকসহ 6টি ব্যাংকের নানা দুর্নীতি অনিয়ম উঠে আসে। একই সাথে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবিও জানান কর্মকর্তা কর্মচারীরা। ইসলামী ব্যাংকের মালিকানা থাকায় ওই ব্যাংকের একাংশের প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করেন। তারা অবিলম্বে এসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার দাবি জানান। বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, 1.5 দশকে ব্যাংকটিতে ব্যাপক লুটপাট আর অনিয়ম হয়েছে বর্তমান পরিচালনা পরিষদে। নামে বেনামে হাতে নেওয়া হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। এই ব্যাংকটাকে ভবিষ্যতে যদি অর্থনীতিতে কন্ট্রিবিউট করার মতো অবস্থায় নিয়ে যেতে হয়, এটাকে কিভাবে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনা যায়, ইসলামী ব্যাংকগুলো যাতে কন্ট্রিবিউট করতে পারে ইকোনমিতে এবং সুন্দরভাবে যাতে চলতে পারে। গভর্নর মহোদয়ও কিছু কথা বলেছেন, আমরা জাস্ট আমাদের অনুভূতিটা ওনাদের সাথে শেয়ার করেছি। ইসলামী ব্যাংক নিয়ে গভর্নর জানান, যদি কেউ ইসলামী ব্যাংকের 2%-এরও বেশি শেয়ারের মালিক হন, তবে পরিচালনা পর্ষদে তাদের বিষয়ে বিবেচনা করা হবে। পর্যায়ক্রমে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলেও জানান গভর্নর। অর্থনীতি স্থিতিশীল রাখায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। যারা ব্যাংকের টাকা নিয়ে গেছে তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে। তাদের টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের যে শেয়ারগুলো আছে সেটা সরকারি মালিকানা থাকবে। এসালম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেনস্ট তার লায়াবিলিটি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ ছোট আকারের একটা বোর্ড আমরা ওখানে বসিয়ে দেবো। আস্তে আস্তে যাচ্ছি, ইসলামী ব্যাংক দিয়ে শুরু করি। আমরা কালকে একটা করেছি, একটা যাবো, আমরা আস্তে আস্তে যাবো, তাড়াহুড়ার কিছু নাই। মোটামুটিভাবে ওই ব্যাংকগুলোকে তো আমরা কন্টেইন করে রেখেছি। আমরা তো তাদেরকে ট্রানজ্যাকশন করতে দিচ্ছি না বড় রকমের কোনো কিছু। তাদের শেয়ারও তারা হস্তান্তর করতে পারছে না, তাদের কোনো লোনও দিতে তারা পারছে না। কাজে ড্যামেজ কন্ট্রোলটা আমরা করে রাখছি। এখন আমরা ভালো লোক খুঁজতে তো একটু টাইম লাগে। আমার এখনকার যে চ্যালেঞ্জটা হচ্ছে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের কোঅর্ডিনেটেড ওয়েতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, ব্যাংকের ভিতরেও সংস্কার করা হচ্ছে, আর ভবিষ্যতে কেউ যাতে অনিয়ম করে পার না পায় সে ব্যাপারেও পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। শুধু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এটাকে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানকের মোহাম্মদপুরের বাসায় তল্লাশি করেছে শিক্ষার্থীরা। তার বাসা থেকে ট্রাক ভর্তি মালামাল সরিয়ে নেওয়ার তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার পর সেখানে যায় ছাত্ররা। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখেন, তবে পুলিশের তৎপরতা দেখা যায়নি। শিক্ষার্থীরা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি অনেক আলেমদেরও ছবি দেখা যায় ওই বাসায়। সেখান থেকেই আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের টার্গেট করত বলে মনে করছেন তারা। এছাড়া বাসায় অনেকগুলো কম্বল ও চালের বস্তা ছিল। কোনো রকম লুটপাট যাতে না হয় সেজন্য সতর্ক ছিল সেনাবাহিনীর সদস্যরা। ওকে চাকরি দেওয়ার জন্য ওই ডকুমেন্ট, চাকরির ডকুমেন্ট মানে ওইগুলো তার স্বাক্ষর ছিল। প্রত্যেকটা আপনার রোল মার্কিং করে স্বাক্ষর করা ছিল ওই রোলের উপরে। মামুনুল হক, মিজানুর রহমান আজহারি সহ অনেক হুজুরদের ছবি তার বাসায় থেকে পাওয়া গেছে। তো হয়তোবা এই সবের সাথে তার কোনো একটা সংযোগ থাকতে পারতো, যে ছিল হয়তোবা যে হুজুরদের উপরে হামলাগুলো হয়েছে। সকাল নাগাদ একটা ভারী একটা গাড়ি আসে, অনেকগুলো বস্তা নিয়ে গেছে, এবং দুপুরেও একটা গাড়ি এসে অনেকগুলো বস্তা নিয়ে গেছে। এই সূত্রেই যে জায়গায় ওরা চেক করছে সব জায়গায় আমি দাঁড়াইছিলাম, আর সব জায়গায় চেক করছে, কিন্তু কোনো জায়গায় কোনো পায় নাই। অবৈধ কোনো জিনিস যারা যেগুলো লাগে তারা আসছে, কোনো কিছু পায়নি তারা। মোবাইল ফ্রিল্যান্সিং সার্ভিস নগদের প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তাকে সহায়তা করবেন কেন্দ্রীয় ব্যাংকের আরও 6 কর্মকর্তা। আগামী 1 বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন। ৭১ টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক উপস্থাপক ফারজানা রূপাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের গ্রেফতার করে। রাজধানীর উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। শাকিল ও ফারজানা স্বামী স্ত্রী। তাদের গ্রেফতার করে ডিবি অফিসে নেওয়া হয়। বিগত সরকারের আমলে বাধ্যতামূলক অবসরে পাঠানো ৫৫ পুলিশ কর্মকর্তা বিভিন্ন স্তরের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে তারা বলেন, গত সরকার অন্যায্যভাবে তাদের চাকরি থেকে সরিয়ে দেয়। বয়স শেষ হওয়ায় চুক্তিভিত্তিক নিয়োগ চাইছেন তারা। অন্যায়ভাবে যাদেরকে বিচ্যুত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, প্রত্যেককেই তাদের ন্যায্য সম্মান এবং ন্যায্য পদোন্নতি, এই জিনিসগুলো তাদেরকে অনতিবিলম্বে মন্ত্রণালয় থেকে অর্ডার করে, জিও গভর্নমেন্ট অর্ডার করে আমাদেরকে এই সম্মান ফিরিয়ে দিতে হবে। সেই মর্যাদা বিবেচনায় নিয়ে আমাদেরকে সরকারের যে সকল দেশকে, জাতিকে কন্ট্রিবিউট করতে পারে, এই সরকারকে কন্ট্রিবিউট করতে পারে, সেখানে আমাদেরকে চুক্তিভিত্তিক পদায়ন করতে হবে। খেলা খবর। দায়িত্ব নিয়ে ক্রিকেট বোর্ডের সংস্কারের কথা বললেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান জানান, কোচ চন্দ্রিকা হাতুড়ি সিংহে বিকল্প চান তিনি। রিপোর্ট করছেন SM আশরাফ। স্বাধীনভাবে কাজ করতে না পারার ক্ষোভ নিয়ে 2016-তে প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছিলেন ফারুক আহমেদ। সেই তিনি আবারও বোর্ডে, এবার আরও বড় দায়িত্ব। কথা দিলেন নির্বাচন প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ না করার। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে দুইটা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভ্যালুয়েশন হবে। ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ, হি উইল বি আউট অফ ইট। নেক্সট সেট আসবে। বিসিবিকে দুর্নীতিমুক্ত করতে অবকাঠামোর সংস্কারের কথা বললেন নতুন সভাপতি। আশ্বাস দিলেন পর্যায়ক্রমে সব সেক্টরে অভিযান চালানোর। ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। এ সময় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুড়ি সিং এর সাথে চুক্তি বাতিলের ইঙ্গিত দেন বোর্ড সভাপতি। এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে, যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা, বা তার কাছাকাছি কারো ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভায় বসেন বোর্ড পরিচালকরা।
সেখানে নাজমুল হাসান পাপনের পদত্যাগপত্র গ্রহণ করা হয় আর সবার ভোটে সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ভারতের বাঁধভাঙা ঢলে সীমান্তের 5 জেলায় ভয়াবহ বন্যা, লাখো মানুষ পানিবন্দী, আখাউড়া স্থলবন্দর তলিয়ে গেছে, উদ্ধার কাজে সেনাবাহিনী। দেড় মাস পর হাসপাতাল থেকে বাসায় কারামুক্ত খালেদা জিয়া, চিকিৎসার জন্য শিগগিরই যাবেন বিদেশে। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।